ফির আই হাসিন দিলরুবা এই সিনেমাটির গল্পে আমরা দেখতে পাই হাসিন দিলরুবা নামে যে সিনেমাটি 2021-এ এসেছিল, এটি তারই পরবর্তী সময়কালের ঘটনা, যেখানে রিশু আর রানীকে দেখি এখন তারা আগ্রায় বসবাস করছে, কিন্তু এখনও তাদের হাতে ঘটে যাওয়া সেই পুরনো অতীত তাদের পিছুই ছাড়ছে না। প্রথম পার্টে যেখানে পুলিশদেরকে এটা দেখানো হয় যে রিশু মারা গেছে, সেখানে দ্বিতীয় পার্টে পুলিশদের সন্দেহ হয় রিশু এখনও বেঁচে আছে আর রানী সেটি জানে। তাই রিশুকে ধরার জন্য পুলিশ রানীর উপর কড়া নজর রাখে। সেই সময় রানীর সাথে আলাপ হয় অভিমন্যুর, আর সেই সঙ্গে রানী জানতে পারে অভিমন্যু তাকে ভালোবাসে। ঠিক তখনই অভিমন্যুর ভালোবাসার সুযোগ নিয়ে রানী রিশুর সাথে শহর ছাড়ার প্ল্যান করে। আর তার সাথে আমরা এও দেখি যে এই সিনেমায় অভিমন্যুরও অতীতের কিছু কালো সত্য লুকিয়ে রয়েছে। এবার রানী ও রিশু পুলিশের চোখে ধুলো দিয়ে শেষ অবধি শহর থেকে বেরোতে পারবে কি না, আর এইদিকে অভিমন্যুর সেই কালো সত্যটা কি, এগুলো জানার জন্য তোমাদেরকে এই সিনেমাটি দেখতে হবে, যেটি নেটফ্লিক্সের টিম হচ্ছে, যার IMDb রেটিং 6.9 এবং এটি একটি ওয়ান টাইম ওয়াচ সিনেমা। এবার আমি জানি তোমরা কেউ কষ্ট করে 2 ঘন্টা সময় দিয়ে এই সিনেমাটি দেখবে না, তাই তোমাদের কষ্ট দূর করতে তোমাদের এই ভাই 2 ঘন্টার সিনেমাকে আধ ঘন্টার গল্পে কনভার্ট করবে, শুধু তোমাদের জন্য। সত্যি কথা বলতে কি, আসলে আমারও তো চলতে হবে। তো চলো বেশি না টাইম পাস করে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেন। সো লেটস স্টার্ট। মুভির শুরুতেই আমরা দেখতে পাই কোনো এক রাতে রানী প্রবল বৃষ্টির মধ্যে দৌড়াতে দৌড়াতে পুলিশ স্টেশনে যায় এবং সেখানে গিয়ে বলে তাকে বাঁচাতে, তার স্বামী তাকে মারতে চাইছে, তার স্বামীকে যেন অ্যারেস্ট করা হয়। আর এই বলে এখানেই সিন কাট হয়ে যায়। এরপর আমরা 2 মাস আগের সিন দেখতে পাই, যেখানে একটি নিউজ চ্যানেলে বলা হয় প্রবল বৃষ্টির কারণে বাঁধ ভেঙে আগ্রায় যমুনা নদীতে কিছু কুমির চলে এসেছে। কিছুক্ষণ পর আমরা অভিমন্যু নামের এক ব্যক্তিকে দেখতে পাই এবং সে পেশায় একজন ডাক্তার। সে তার পেশেন্টের ট্রিটমেন্ট করার জন্য পেশেন্টের বাড়ি এসেছে এবং সেখানেই আমরা জানতে পারি এখানে রানীও থাকে। আসলে অভিমন্যু রানীকে দেখার জন্যই সে তার ওই পেশেন্টের বাড়িতে প্রতিদিনে আসে, কারণ অভিমন্যু রানীকে ভালোবাসে। কিন্তু এইদিকে রানী তাকে পাত্তাই দেয় না। রানী নিজের বিউটি পার্লারের কাজ নিয়েই সবসময় ব্যস্ত থাকে। এবার রানী তাড়াহুড়োর মধ্যে সে তার বিউটি পার্লারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং বাড়িতেই তার পার্লারের কিছু মুখোশের পুতুল ভুলে চলে আসে এবং এটি দেখে অভিমন্যু সেই পুতুলগুলি নিয়ে রানীর পিছনে দৌড়াতে থাকে। ও দৌড়াতে দৌড়াতে অভিমন্যু রানীর পার্লারের সামনে চলে আসে আর সে হাঁপিয়ে পড়ে। এইসব দেখে রানী অভিমন্যুকে থ্যাংক ইউ বলে এবং তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে বলে। এই বলে রানী তার পার্লারের দিকে ঢুকে পড়ে, কারণ তার কিছু আর্জেন্ট কাজ ছিল, তাই সে তাড়াহুড়োর মধ্যে চলে এসেছিল। এবার রানী বিউটি পার্লারের কাজে ব্যস্ত হয়ে যায় ও তার মাথা থেকে অভিমন্যুর কথা চলেই যায়, কিন্তু অভিমন্যু রানীর জন্য বাইরে অপেক্ষা করতেই থাকে। এদিকে খুব জোর বৃষ্টি শুরু হয়ে যায় আর অভিমন্যু সেই বৃষ্টির মধ্যেও রানীর জন্য অপেক্ষা করতে থাকে। এটা দেখে আমরা জানতে পারি যে অভিমন্যু রানীকে কতটা ভালোবাসে। কিছুক্ষণ পর রানী বাইরের দিকে তাকিয়ে দেখে অভিমন্যু তার জন্য তখনও অপেক্ষা করছে এবং রানী একটি ছাতা নিয়ে অভিমন্যুর কাছে যায় ও তাকে সরি বলে। এই শুনে অভিমন্যু রানীকে ফ্রাইডের দিন তার সাথে সিনেমা দেখতে যেতে বলে এবং তাতে রানীও রাজি হয়ে যায়। ঠিক তখনই এখানে এন্ট্রি হয় রিশু, আর আমরা প্রথম পার্টেই দেখি যে রিশু তার ভালোবাসাকে বাঁচানোর জন্য তার হাতটা পর্যন্ত কেটে ফেলেছিল, যার জন্য কাটা হাতটা পেয়ে পুলিশ ভেবে নিয়েছিল রিশু মারা গেছে। আর এইদিকে রিশু আর রানী আগ্রায় পালিয়ে এসে আলাদা আলাদা জীবনযাপন করতে থাকে পুলিশের ভয়ে, কিন্তু তারা দুজন সারা জীবনের জন্য একসাথে থাকতে চায়। তাই তারা এই দেশ ছেড়ে অন্য কোনো দেশে চলে যেতে চায়, যেখানে তাদেরকে আলাদা করার মতো কেউ থাকবে না। এবার রিশু গুড্ডু নামের এক ট্রাভেল এজেন্টের কাছে যায় এবং সেই ট্রাভেল এজেন্ট বলে 2 মাসের মধ্যে তাদের দুজনকেই সে থাইল্যান্ডে পাঠিয়ে দেবে। এবার আমরা দেখি রিশু যেই বাড়িতে থাকে সেই বাড়ির মালকিনের নাম কল্পনা
ও কল্পনা রিসুকে ভালোবাসে ও সে তাকে কাছে পেতে চায়। পরের দিন রিসু রানীর সাথে দেখা করে এবং বলে আর 1 মাসের অপেক্ষা, তারপর তারা থাইল্যান্ড পালিয়ে যাবে। সে সব ব্যবস্থা করে ফেলেছে। তখন রানী রিসুকে বলে কল্পনার থেকে দূরে থাকতে। আর এটা শুনে রিসু বলে তুমিও অভিমন্যুর থেকে দূরে থাকবে। আবার আমরা অন্য সিনে অভিমন্যুকে দেখি। আসলে আজকেই সেই ফ্রাইডে। আজকের দিনেই রানীর সাথে সিনেমা দেখতে যাওয়ার কথা ছিল। তাই অভিমন্যু সিনেমা হলে পৌঁছে সমস্ত টিকিট বুক করে ফেলে আর রানীর জন্য সেখানেই অপেক্ষা করতে থাকে। কিন্তু এইদিকে রানী যেই ভাড়া বাড়িতে থাকে সেই বাড়ির মালকিন না থাকায় রানী রিসুকে তার বাড়ি ডেকে নেয় এবং সেখানেই রানী রিসুর সাথে জুটিয়ে প্রেম করে। এই দিকে বেচারা অভিমন্যু রানীর জন্য অপেক্ষা করতে করতে দেখে যে রাত 9টা বেজে গেছে। তাই সে রানীর বাড়ি চলে যায়। তখন রানী অভিমন্যুকে দেখতে পেয়ে তার কাছে যায় ও ক্ষমা চায়, কিন্তু অভিমন্যু তাকে ক্ষমা চাইতে বারণ করে আর পরের ফ্রাইডেতে তার সাথে সিনেমা দেখতে যেতে বলে। এবারেও রানী তাতে রাজি হয়ে যায়। এর পরের সিনে রানী আর রিসু একটি মার্কেটে দেখা করে আর রানীর সাথে যা যা ঘটেছে তা সব সে রিসুকে বলে। ঠিক সেই সময় ওখানে একটি চোর এসে রানীর পার্স ব্যাগ চুরি করে পালায়। তখন সেই চোরকে ধরতে রিসুও তার পিছনে দৌড়ায়, কিন্তু ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে আর পুলিশ আসতেই ওখান থেকে রিসু পালিয়ে যায়। কারণ সেই পুলিশ আর কেউ ছিল না, সে ছিল ইন্সপেক্টর কিশোর, যে বহুদিন থেকেই নীলের মার্ডারের জন্য রিসুকে খুঁজছে। পরের দিন সকালে ইন্সপেক্টর কিশোর সেই চোরকে ধরে রানীর বাড়িতে তার পার্স ব্যাগটি দিতে আসে আর সেই সঙ্গে ইন্সপেক্টর কিশোরের সন্দেহ হয় যে রিসু এখনও বেঁচে আছে ও সে এই শহরেই রানীর সাথে আছে। এরপর একটি সিনেমা হলে রানীকে দেখা যায় ও রিসুকেও দেখতে পায় এবং তাদের সাথে ইন্সপেক্টর কিশোরকেও দেখি। আর কিছুক্ষণ পর ওখান থেকে রিসু উঠে চলে যায়, কারণ রিসু বুঝতে পেরে গিয়েছিল যে পুলিশ রানীকে ফলো করছে। ওখান থেকে বেরিয়ে রিসু তার সিম কার্ডটি ভেঙে ফেলে। তারপর রানী বাড়িতে এসে রিসুকে ফোন করে, কিন্তু রিসুকে আর ফোনে পাওয়া যায় না। তখন রিসুই আবার রানীর সাথে কন্ট্যাক্ট করে আর বলে পুলিশ তাদেরকে ফলো করছে আর চারিদিকে তারা আমাকে খুঁজছে। ও সেই সঙ্গে এও বলে শীঘ্রই তোমাকে তারা জেরা করার জন্য পুলিশ স্টেশনে ডাকতে পারে। পরের দিন সকালে রানীকে আমরা পুলিশ স্টেশনে দেখতে পাই। সেখানে ইন্সপেক্টর কিশোর তাকে জিজ্ঞাসাবাদ করে যে তুমি যার সাথে ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলো সে কে। রানী তখন বলে সে ওর বন্ধু। ঠিক তখনই আমরা ওখানে আরেকজন পুলিশ অফিসারকে দেখতে পাই যার নাম মন্টু। তখন ওখান থেকে কিশোর চলে যায় এবং মন্টু বলে এখন থেকে সে এই কেসটা দেখবে ও তার সাথে এও বলে সে রিসুর দূর সম্পর্কের আত্মীয় ও নীল তার নিজের ভাইপো ছিল আর তার একটা খারাপ অভ্যাস আছে, সে যার পিছনে একবার লাগে তাকে সহজে ছাড়ে না। রিসু তাকে ভালোভাবেই চেনে। রানীকে বলে তুমি রিসুকে জিজ্ঞেস করবে তার মন্টু চাচা কেমন লোক, কিন্তু আপাতত সে রানীর কাছে জানতে চায় যে রানী কার সাথে ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলে, সে কে কে সেই বন্ধু। তার সাথে মন্টুকে এও বলতে শুনি রানীর সেই বন্ধুটার ট্রাভেল এজেন্ট গুড্ডুর সাথে কী দরকারে কথা হয়। রানী এসব কথা শুনে বলে সে এই ব্যাপারে কিচ্ছুই জানে না। তখন মন্টু বলে আমি জানি রিসু বেঁচে আছে আর সে এই শহরেই আছে, তার হাত থেকে রিসু বেঁচে যাবে না। আর এই বলেই এইখানেই সিন কাট হয়ে যায়। পরের সিনে দেখি রানী যে জায়গায় থাকে তার আশেপাশে পুলিশের ছানবিন করতে শুরু করতে ও তারা সেখানকার মানুষজনকে জিজ্ঞাসাবাদ করে। এবার এইসব দেখে রিসুও বুঝতে পেরে যায় পুলিশ তাকে খুঁজছে। আর একদিন
রিসু দেখে সেই ট্রাভেলার্স গুড্ডুকেও পুলিশে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। যার হাত ধরে তারা থাইল্যান্ড যাবে ভেবেছিল সেই এখন লকআপের ভিতরে। অন্যদিকে কিশোর তার পুলিশ ফোর্স নিয়ে রিসুকে ধরার জন্য পুনমের বাড়ি পৌঁছায় এবং সেখানে গিয়ে কিশোর পুনমকে রিসুর ফটো দেখিয়ে জিজ্ঞেস করে, তুমি একে চেনো? তখন পুনম কিশোরকে বলে তাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে, সে এক্ষুনি আসছে। এই বলে পুনম রিসুর কাছে যায় আর বলে পুলিশ তোমাকে খুঁজছে। এই শুনে রিসু কিছু না বলে চুপচাপ বসে থাকে। তখন পুনম বুঝতে পেরে যায় রিসু তার কাছ থেকে কিছু লুকোচ্ছে, আর তখনই পুলিশদের কাছে এসে ফটো দেখে বলে না, সে চেনে না। আর এই শুনে পুলিশেরা তখনই ওখান থেকে চলে যায়। এবার সেদিন রাতেই রিসু ভয় পেয়ে চুপি চুপি রানীর বাড়িতে যায় আর রানীর কাছে গিয়ে বলে সব কিছু শেষ হয়ে গেছে। যেই ট্রাভেলস এজেন্ট তাদেরকে থাইল্যান্ডে পাঠাবে বলেছিল সেও ধরা পড়ে গেছে। তাদের একসাথে বাঁচার স্বপ্ন আর সত্যি হলো না। সে মন্টু চাচাকে জানে, তাদেরকে তিনি কিছুতেই ছাড়বেন না। এসব বলার পর রানীকে রিসু বলে তাদের কাছে এখন একটাই উপায় আছে, সে স্যারেন্ডার করে দেবে আর রানী যেন এই শহর থেকে অন্য কোথাও চলে যায়। সে সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নেবে। এই সব কথা শুনে কিছুতেই রানী মানতে রাজি হয় না এবং সে বলে তাকে একটু ভাবার সময় দাও, সে কিছু না কিছু একটা উপায় বের করবে। ঠিক তখনই আমরা দেখি ওখানে অভিমন্যু চলে আসে আর অভিমন্যুকে দেখে রানীর মাথায় একটা বুদ্ধি আসে ও সে রিসুকে বলে আমার এই প্ল্যানটা যদি সাকসেসফুল হয় তাহলে তোমাকে আর সারেন্ডার করতে হবে না এবং আমরা এই শহর ছেড়ে পালিয়েও যেতে পারবো। তো পরের ফ্রাইডেতে অভিমন্যু আর রানীর সিনেমা দেখতে যাওয়ার কথা ছিল, তাই এবারও অভিমন্যু সিনেমা হলে এসে রানীর জন্য অপেক্ষা করতে থাকে এবং কিছুক্ষণ পর সেখানে রানী চলে আসে। আর এবারে রানীকে দেখে অভিমন্যু খুবই খুশি হয়। তখন রানী অভিমন্যুর কাছে গিয়ে তাকে বিয়ে করার প্রস্তাব দেয়। এই শুনে অভিমন্যু পুরোপুরি অবাক হয়ে যায় আর বলে ভালোবাসার আগেই বিয়ে? তখন আবার রানী বলে তাকে এখন ভালোবাসতে ভয় করে, ভালোবাসা থেকে বিশ্বাস তার চলে গেছে। আসলে এর পুরোটাই রানীর একটা প্ল্যান, পুলিশকে বিভ্রান্ত করার জন্য। তাই রানী অভিমন্যুকে বিয়ে করতে চায়, কিন্তু এদিকে রিসুর তাতে সম্মতি ছিল না, কারণ নিজের বউ তার চোখের সামনে অন্য কাউকে বিয়ে করবে এটা রিসু মানতে পারছিল না। কিন্তু তবুও কিছুদিন পর অভিমন্যুর সাথে রানীর বিয়ে হয়ে যায় আর সেই বিয়েতে রিসুও উপস্থিত ছিল এবং সে চাইলেও কিছু করতে পারছিল না, কারণ এছাড়া তাদের কাছে আর কোনো উপায় ছিল না। আর তাছাড়া সেই বিয়েতে চারিদিকেই পুলিশে ভর্তি ছিল। এবার আমরা দেখি বাসর রাতে অভিমন্যু রানীর কাছে আসতে চায়, কিন্তু রানী তাকে বাধা দেয় আর বলে সে তাকে বিয়ে করেছে ঠিকই, কিন্তু মন থেকে এখনও মানতে পারছে না, এখনও তার মনে রিসুই আছে, তাই সে কিছুদিন সময় চায়। ঠিক তখন এখানে অভিমন্যু বলে ছেলেবেলায় সে তার বাবা মাকে হারিয়েছে, তারপর মাত্র 20 বছর বয়সেই তার পুরো পরিবার একটা অ্যাক্সিডেন্টে মারা যায়, তখন থেকে সে একলা থাকে। এই সব বলার পর অভিমন্যু ভাবে কোনো না কোনো দিন রানী তাকে ঠিকই ভালোবাসবেই, তাই সে রানীর ওপর কোনো জোর করে না। কয়েকদিন যাওয়ার পর এক রাতে রানী অভিমন্যুকে পণ্ডিতজির লেখা বইয়ের কথা বলে, যা রানীর খুবই প্রিয় ছিল। রানী বলে সে দীনেশ পণ্ডিতের লেখা সমস্ত বই পড়েছে। যখন রানী অভিমন্যুকে জিজ্ঞেস করে তুমি দীনেশ পণ্ডিতকে জানো, তখন অভিমন্যু বলে না, আমি জানি না। অন্য সিনে আমরা দেখি পুনম রিসুর কাছে আসার চেষ্টা করে আর তা রানী দূর থেকে সব কিছুই দেখে ফেলে ও রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। তখন রিসু দৌড়ে রানীর কাছে যায় আর রানীকে বোঝানোর চেষ্টা করে যে পুনম তাকে জোর করে পুলিশের ভয় দেখিয়ে তার সাথে সম্পর্ক করার
চেষ্টা করছে এবং বলে সে শুধু রানীর আর কারো নয়। কিন্তু এদিকে রানী রিসুর কোনো কথাই শুনতে চাইছিল না। তারপর রিসুকে ওখানেই 2-4 কথা শুনিয়ে রানী বাড়ি চলে আসে। এরপর রানী বাড়ি ফিরে আসে ও রিসুর ওপর রাগ করে সেদিন রাতে অনেক মদ খেয়ে ফেলে আর মদের নেশায় অভিমন্যুকে সব সত্যি বলে ফেলে যে তাকে কী কারণে সে বিয়ে করেছে আর বলে রিসু এখনও বেঁচে আছে, অভিমন্যুকে তারা শুধু ব্যবহার করেছে। এই কথা শোনার পর অভিমন্যু খুব কষ্ট পায়। পরের দিন সকালে অভিমন্যু রানীকে তার ফোনটা দিয়ে রিসুকে কল করতে বলে আর তাদেরকে মিলিয়ে দেওয়ার দায়িত্ব নিজে নেয়। তখন রানী রিসুকে ফোন করে একটা মেলায় ডাকে আর সবাই মেলায় দেখা করে ও একটি নাগরদোলায় বসে কথা বলতে থাকে। তখন অভিমন্যু বলে সে তাদেরকে সাহায্য করবে আর থাইল্যান্ড যাওয়ার সব ব্যবস্থা করে দেবে। এই শুনে রিসু বলে তুমি তো শুধু কষ্টই পেয়েছো, তবুও কেন আমাদের সাহায্য করতে চাইছো? তখন আবার অভিমন্যু বলে আমার বিশ্বাস কোনো না কোনো একদিন রানীর থেকে তোমার মন ভরে যাবে আর রানী শেষে আমার কাছেই আসবে। এই কথাটি শুনে রিসু বুঝতে পেরে যায় অভিমন্যু কোনো সুবিধার লোক নয়, তার নিশ্চয়ই কিছু কুমতলব আছে। তবুও রিসু অভিমন্যুর সাহায্য নেয়। তারপর অভিমন্যু রিসুকে একটা বাড়িকে নিয়ে যায় যেটা একটা ক্লিনিক ছিল এবং সেখানে রিসুকে থাকতে বলে যাতে সে পুলিশের থেকে বেঁচে থাকতে পারে এবং বলে সে 2 দিন পরই তাদের পাসপোর্ট আর টিকিটের ব্যবস্থা করে দেবে আর তারা থাইল্যান্ড চলে যাবে। এবার ওখান থেকে অভিমন্যু যাওয়ার পর সেখানে পুনম আসে। পুনম ওই ক্লিনিকটার ব্যাপারে জানতে পেরে গিয়েছিল কারণ পুনম তাদের পিছু নিয়েছিল। এখানে রিসু পুনমকে কিস করে আর বলে সে তার সাথে 1 মাস পরে দেখা করবে। এটা শোনার পর পুনম খুশি হয়ে ওখান থেকে চলে যায়। আবার কিছুক্ষণ পর ওখানে একটি লোক আসে যার নাম লাল্লান। এবার এই লাল্লানকে তোমরা একটু পরেই জানতে পারবে এবং লাল্লান ওখান থেকে চলে যায়। তারপর রিসুর কাছে অভিমন্যু খাবার নিয়ে আসে ও তারা কথা বলতে থাকে। অভিমন্যুর কথা শুনে রিসু বুঝতে পারছিল যে অভিমন্যু কখনোই রানীকে তার হতে দেবে না। অভিমন্যুর ভালো মানুষের মুখোশের আড়ালে কোনো শয়তান লুকিয়ে রয়েছে। ঠিক তখনই অভিমন্যু বলে সম্পত্তির কারণে তার চাচার সাথে অভিমন্যুর একবার লড়াই হয়েছিল, তাই সে তার চাচার পুরো পরিবারকে মেরে ফেলেছিল। সেই সঙ্গে অভিমন্যু এটাও বুঝতে পেরে গিয়েছিল এই ক্লিনিকে তারা 2 জন ছাড়াও আরও অন্য কেউ এসেছিল। তখন রিসু বুঝতে পারে তার আর রানীর জীবন বিপন্নে আছে, তাই সে অভিমন্যুর ওপর হামলা করে। ঠিক সেই সময় অভিমন্যু তার গায়ে একটা বড় ভারী জিনিস চাপা দিয়ে রিসুকে ওখানে রেখে ক্লিনিকে তালা দিয়ে চলে যায় আর সে রানীকে নিয়ে যমুনা নদীতে ঘুরতে যায় আর সেখানেই রানীকে বলে আজ পর্যন্ত যারা যারা তাকে ধোঁকা দিয়েছে তাদের কাউকেই সে ক্ষমা করেনি। ও এখানেই রানীকে সে তার অতীতের কিছু সত্য কথা বলে। সে বলে তার পরিবারকে সে নিজেই খুন করেছিল। অপরদিকে আমরা দেখি সেই ক্লিনিক থেকে রিসু বেরিয়ে আসে এবং সেই দিনই রাতে অভিমন্যুর বাড়িতে আমরা রানী আর অভিমন্যুকে দেখতে পাই আর সেই সঙ্গে জানতে পারি অভিমন্যু দীনেশ পণ্ডিতের খুব বড় ভক্ত। দীনেশ পণ্ডিতের সব বই অভিমন্যুর কাছে আছে আর সেও দীনেশ পণ্ডিতের সব বই পড়ে রেখেছে। তো যেই বই পড়ে রানী এতদিন প্ল্যানিং করে আসছে সেই প্ল্যানিং এখন অভিমন্যুও জানে। ঠিক তখনই হঠাৎই অভিমন্যু রানীকে ধাক্কা মারে আর রানী একটি খাটে গিয়ে ঠোকা খায় আর এখানেই সিন কাট হয়ে যায়। এবার রানী নিজেকে বাঁচানোর জন্য দৌড়ে পুলিশ স্টেশনের দিকে যায়, যেই সিনটা আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। আর সেখানে গিয়ে বলে তার স্বামী তাকে প্রাণে মেরে ফেলতে চায়। তখন মন্টু চাচা তাকে বলে তুমি তো পুলিশ স্টেশনে আছো, এখন তোমার আর ভয় কিসে? তখন রানী বলে অভিমন্যু রিসুকেও মেরে ফেলবে। আর সেই সঙ্গে পুলিশের কাছে সব পরিষ্কার হয়ে যায় যে রিসু এখনও বেঁচে আছে।
রানী তাদের বলে অভিমন্যু নিজের পুরো পরিবারকে মেরে ফেলেছে, ও একজন সাইকো কিলার। তখন মন্টু চাচা ইন্সপেক্টর কিশোরকে ফোন করে আর রিসু এবং অভিমন্যুকে খুঁজতে বলে। ঠিক তখনই কিশোরের কাছে একটা ফোন আসে আর যমুনা নদীর ধারে দুটো লাশ পাওয়া গেছে এই রকম বলে। কিশোর পুলিশ ফোর্স সঙ্গে রানীকে নিয়ে সেই দুটো লাশের কাছে যায়, কারণ তাদের সন্দেহ ছিল ওই দুটো লাশ অভিমন্যু ও রিসুর হতে পারে। রানীকে শনাক্তকরণের জন্য নিয়ে যাওয়া হয়, কিন্তু যেই দুটো লাশ পাওয়া গিয়েছিল তাদের দেহ পুরোপুরি পুড়ে নষ্ট হয়ে গিয়েছিল, তাই চেনাটা এত সহজ ছিল না। তবে লাশের পাশে অভিমন্যুর সুটকেস ও পুনমের হাতের স্টিকটা ছিল, যা দেখে রানী বুঝতে পেরে গিয়েছিল এই লাশগুলো কার। আর এইদিকে পুলিশের সন্দেহ হয় এই সব যা কিছু হয়েছে এতে রানীর হাত আছে, তাই তারা রানীকে অ্যারেস্ট করে লকআপে খুব টর্চার করে, কিন্তু রানী তবুও তাদের কিচ্ছু বলে না। তখন মন্টু চাচা নিউজ চ্যানেলে একটি মিথ্যে খবর ছড়িয়ে দেয় যে লকআপে রানীকে খুব টর্চার করা হচ্ছে, আর সেই সঙ্গে এই খবরগুলো রিসু দেখে আর নিজের ভালোবাসাকে বাঁচানোর জন্য সে একটি ভিডিও রেকর্ড করে আর বলে সে স্যারেন্ডার হতে রাজি আছে, তবে তার একটা শর্ত আছে। সেই শর্ত হলো রানীকে ছেড়ে দিতে হবে। এই শর্তে পুলিশও রাজি হয়ে যায় এবং রিসু পুলিশকে বলে আজ রাত 8টায় সে যমুনা নদীর রেলওয়ে ব্রিজে স্যারেন্ডার করতে আসবে। সে ব্রিজে দাঁড়িয়ে থাকবে, রানী যখন নিরাপদে তার কাছে চলে আসবে রিসু তখনই ধরা দেবে। অপরদিকে মন্টু চাচাও প্ল্যান করে, যখন রিসু রেলওয়ে ব্রিজের মাঝে দাঁড়িয়ে থাকবে তখন তাদের একদল পুলিশ ফোর্স তাকে গিয়ে ধরে ফেলবে। এবার রাত হতেই রিসু রেলওয়ে ব্রিজে চলে আসে আর ট্রেন থামিয়ে নিজেকে সারেন্ডার করার জন্য এগিয়ে আসে। এদিকে পুলিশ রানীকে রিসুর কাছে যাওয়ার জন্য ছেড়ে দেয় এবং রানী রিসুর কাছে গিয়ে বলে তুমি সারেন্ডার করো না, আমরা এখান থেকে পালিয়ে যাই চলো। ঠিক তখনই একদল পুলিশের ঝাঁক রেলওয়ে ব্রিজটাকে চারিদিক থেকে ঘিরে দেয় আর সেখানে একজন পুলিশ রিসু ও রানীর দিকে এগিয়ে যায়। এই দেখে কিশোর তাকে পুলিশ অফিসার ভেবে যেতে বারণ করে, কিন্তু সে কারো কথা না শুনেই এগিয়ে যায়, কারণ সে কোনো পুলিশ অফিসার ছিল না, সে ছিল অভিমন্যু। আর অভিমন্যু তাদের কাছে পৌঁছে একটি বন্দুক বের করে বলে রানী শুধু তার আর কারো না। তার সাথে এও বলে যারা তাকে ধোঁকা দেয় তাদের সে কাউকেই জীবিত ছাড়ে না। এরপর রিসু অভিমন্যুকে এক ধাক্কা দেয় আর বন্দুকটি তখনই তার হাত থেকে নিচে পড়ে যায়। তারপর তাদের দুজনের মধ্যে ফাইট হতে থাকে। এবার রানী সেই বন্দুকটি কুড়িয়ে তাদের দিকে চালাতে যায় এবং হঠাৎই তার পা স্লিপ খেয়ে সে রেলওয়ে ব্রিজে ঝুলে যায়। এই দেখে রিসু তাকে বাঁচাতে যায়, কিন্তু অভিমন্যু তাদের দুজনকেই উপর থেকে নিচে যমুনা নদীতে ফেলার চেষ্টা করে, কারণ নদীতে এখন তো কুমির আছে, তাই নদীতে পড়ে যাওয়া মানে হলো সোজা মৃত্যুর মুখে চলে যাওয়া। কিন্তু তখন ভাগ্যক্রমে তারা তিনজনেই নিচে পড়ে যায় ও তখনই সেখানে পুলিশেরা যায় আর পুলিশেরা ভেবে নেয় তারা তিনজনেই মারা গেছে, কারণ এই নদীতে অনেকেরই কুমিরের হাতে প্রাণ গেছে। এরপর কিছুদিন রিসু রানী ও অভিমন্যুকে খোঁজার জন্য সার্চ অপারেশন চালায়, কিন্তু পুলিশের হাতে কিচ্ছুই লাগে না। এখানে শুধুমাত্র কুমিরই ধরা পড়ছিল, তাদের বডি নয়। এভাবেই কিছুদিন যাওয়ার পর কেস বন্ধ হওয়ার পর্যায়ে চলে আসে, কিন্তু তখন মন্টু চাচা বলে এই কেসটা এখন বন্ধ হবে না। এর কারণ হলো মন্টু চাচা তাদের সব প্ল্যানের ব্যাপারে বুঝতে পেরে গিয়েছে। মন্টু চাচা বাকি পুলিশদের বলে যদি এরা তিনজনেই পুলিশের কাছে ধরা পড়ে যেত তাহলে এদের জেলে যেতে হতো, আর যদি এরা মারা যায় তাহলে এদের জেলে যেতে হবে না ও কেসটাও বন্ধ হয়ে যাবে। মন্টু চাচা সেই সঙ্গে এও বলে অভিমন্যুর ক্লিনিকের পাশে একটি এটিএমের সিসিটিভি থেকে তারা লাল্লাল নামের এক লোকের খোঁজ পায়, যে একজন সাপুড়ে ছিল ও অভিমন্যু এই
লাল্লানের সাহায্য নিয়ে সে তার চাচার পুরো পরিবারকে মেরে ফেলেছিল। আর তারপর থেকে লাল্লান অভিমন্যুকে ব্ল্যাকমেল করতে থাকে। একদিন লাল্লান অভিমন্যুর সাথে দেখা করার জন্য তার ক্লিনিকে যায় এবং সেদিন থেকে লাল্লান নিখোঁজ। অপরদিকে পুনমকেও দেখা যায়, সেও অভিমন্যুর ক্লিনিকে এসেছিল এবং রিশুর সাথে দেখা করেছিল। আর তারপর থেকেই তাকেও আর খুঁজে পাওয়া যায়নি এবং এই সব ঘটনা ক্লিনিকের পাশে একটি এটিএমের সিসিটিভির ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। এছাড়াও তারা যেই দুটি লাশ যমুনা নদীর ধারে পেয়েছিল, ওই দুটি লাশ লাল্লান ও পুনমের ছিল। আর এই সবের মাস্টার মাইন্ডের পিছনে ছিল অভিমন্যু। অভিমন্যু যেহেতু একজন বায়োলজি টপার, তাই সে ভালো করেই জানতো যে ওই খুনগুলো কিভাবে করতে হবে। তাছাড়াও ডিএনএ টেস্টে ধরা পড়ে গিয়েছিল যে আগের ওই দুটো লাশ রিশু আর অভিমন্যুর নয়। এবং তারপরে অভিমন্যুর বাড়ির পাশে একটি গ্যারেজের সিসিটিভিতে দেখা যায় সেদিন সন্ধ্যে 7টার সময় রানী আর অভিমন্যু তার বাড়ি পৌঁছায়। ও এর কিছুক্ষণ পর অর্থাৎ 15 মিনিট পর একজন লোক অভিমন্যুর বাড়ি যায় ও সেই লোকটি রিশু ছিল। আর ঠিক রাত 10টার দিকে রানী একজন অসহায় নারীর মতো দৌড়ে পুলিশ স্টেশনে আসে এবং রানী ওখান থেকে বেরিয়ে যাবার পরে আরও দুইজন অভিমন্যুর বাড়ি থেকে বের হয় ও সেই দুইজন আর কেউ ছিল না, বরং রিশু আর অভিমন্যু ছিল। ও সেদিন রাতে 7:15 পর থেকে 10টা অবধি কিছু তো আলোচনা হয়েছে এবং এই সমস্ত ঘটনা মন্টু চাচা তার সিনিয়র অফিসারকে বলে। তখন সেই সিনিয়র অফিসার বলে, ওরা সবাই নদীতে পড়ে কুমিরের শিকার হয়ে গেছে, তুমি এবার এই কেসটা বন্ধ করে দাও। এই বলে সেই সিনিয়র অফিসার বেরিয়ে যায়। কিন্তু মন্টু চাচার কিছুতেই মন মানছিল না যে ওরা তিনজনেই মারা গেছে, কারণ তাদের বডি খুঁজে পাওয়া যায়নি। এরপর আমরা 2 মাস পরের সিন দেখতে পাই, যেখানে হিমাচল প্রদেশের সিন দেখানো হয় ও সেখানে রানী খুবই মনমরা হয়ে বসে আছে আর সে তাদের ওই রেলওয়ে ব্রিজটার কথা মনে করছিল, যেখানে রানী আর অভিমন্যু বেঁচে গেলেও রিশু বাঁচতে পারেনি। তারপর থেকেই তারা হিমাচল প্রদেশে পালিয়ে আসে আর ওখানেই রানী একটি স্কুলে টিচারের কাজ করে এবং অভিমন্যু ওখানেই তার একটি ছোট্টখাটো ক্লিনিক খুলে। যখন রানী স্কুলে বাচ্চাদের পড়ায়, ঠিক তখনই ওখানের একটি বাচ্চার খাতায় দীনেশ পণ্ডিতের বইয়ের কিছু লাইন লেখা ছিল আর এই লাইনগুলো মনে হয় রিশু লিখেছিল। অপরদিকে আমরা বিহারের মন্টু চাচাকে দেখি, তার হাতে দীনেশ পণ্ডিতের কুমিরের হাতকড়া বইটি আছে ও তাতে লেখা আছে এই বইটার শুধুমাত্র 3টে কপি আছে আর তারই মধ্যে একটা আপনার হাতে। এই বইটা পড়তেই মন্টু চাচা বুঝতে পারে যে রিশু ও রানী আর অভিমন্যু ওই নদী থেকে পড়ে বাঁচলো কী করে আর তারা কী বা প্ল্যান করেছিল। রানী যখন অ্যারেস্ট হয়েছিল তখন 3 দিনে অভিমন্যু ও রিশু তাদের প্ল্যান তৈরি করে নিয়েছিল। রানী অ্যারেস্ট হওয়ার প্রথম রাতে তারা অনেক মাংস নিয়ে যমুনা নদীর কাছে যায় এবং যমুনা নদীতে প্রত্যেক 2 কিলোমিটার অন্তর অন্তর তারা এই মাংসের টুকরোগুলি ফেলে। তারা এটা ভালো করেই জানতো যে তাদের ওই মাংসের টুকরোগুলো প্রত্যেক 2 কিলোমিটার অন্তর অন্তর ফেললে নদীতে থাকা কুমিরগুলো ব্রিজ থেকে 2 কিলোমিটার দূরে সরিয়ে যাবে। আর এমনি করেই তারা 3 রাত এভাবেই মাংসের টুকরো ফেলতে থাকে ও সেই কুমিরগুলোকে 12 কিলোমিটার ব্রিজ থেকে দূরে সরিয়ে দেয় এবং এভাবেই তারা কুমিরের হাত থেকে বেঁচে যায়। সবশেষে ওই বইটার শেষ পাতায় লেখা থাকে যে কাহিনী যদি রোমাঞ্চক লেগেছে তাহলে তার শেষটা আরও রোমাঞ্চকর হতে চলেছে। তাই মন্টু চাচাকে 20 মার্চ সন্ধ্যে 6টায় তোতা ময়না লাভার পয়েন্টে আসতে বলে। অন্যদিকে অভিমন্যুরও টিফিন বক্স থেকে একটি কাগজের টুকরো বের হয়, যেখানে লেখা থাকে সন্ধ্যে 6টায় তোতা ময়না লাভার পয়েন্টকে চলে আসবে। এরপর আমরা তোতা ময়না লাভার পয়েন্ট দেখতে পাই, আর যেটা পাহাড়ের একটা উঁচু চূড়া ছিল ও সেই সঙ্গে খুব
খুব ভয়ঙ্করও ছিল। ও সেই চূড়ার শীর্ষে রানী বসেছিল ও তার নিচে ঝর্ণা বয়ে যাচ্ছিল। তখন রানী অভিমন্যুকে বলে, যখন সে ভেবেছিল ঋষু মারা গেছে তখন সে অভিমন্যুর সাথে জীবন কাটানোর কথা ভেবেছিল, কিন্তু এখন রানী সবই জানে যে ওই রাতে কি হয়েছিল। যখন রানী অভিমন্যুর সাথে কথা বলে ঠিক সেই সময় ওখানে মন্টু চাচা চলে আসে। আর রানী এখানে সবার সামনে সেদিন রাতে তাদের মধ্যে কি হয়েছিল তা বলে। সেই রাতে যখন রানী আর অভিমন্যু একসাথে ছিল তখন সেখানে হঠাৎ করেই ঋষু চলে আসে। আর তাকে দেখেই রানী তার পা স্লিপ খেয়ে পড়ে যায় ও কপালে চোট লাগে ও সে অজ্ঞান হয়ে পড়ে। আর যখন রানীর জ্ঞান ফিরে তখন তারা প্ল্যান করে এবং এখানে অভিমন্যু তাদেরকে দীনেশ পণ্ডিতের কুমিরের হাতকড়া বইটার ব্যাপারে বলে ও সেই সঙ্গে এও বলে, আমরা যদি এই বইটার হিসাবে চলি তাহলে আমরা পুলিশের হাত থেকে বেঁচে যাব আর মরে যাওয়ার পরও আমরা বেঁচে থাকব। তাই তারা সেদিন রাতে তিনজনেই ইচ্ছে করেই যমুনা নদীতে পড়ে গিয়েছিল। কিন্তু নদীতে ঝাঁপ দেওয়ার কারণে ঋষুর খুব সমস্যা হচ্ছিল, কারণ তার একটা হাত ছিল না, তাই সে ভালো করে সাঁতারও কাটতে পারছিল না। ঠিক তখনই অভিমন্যু সুযোগ দেখে ঋষুর নকল হাতটি খুলে দেয় আর সেখানে কুমির চলে আসে, যার জন্য এটা মনে হচ্ছিল যে ঋষুকে কুমিরে খেয়ে ফেলেছে। এবং রানী এইসব না দেখার কারণে সে ভাবে এতে মনে হয় অভিমন্যুর কোনো দোষ নেই, কিন্তু পুরো দোষই অভিমন্যুর ছিল। তখন এখানে রানী বলে সে যদি ঋষুর না হয় তাহলে আর কারো হবে না, আর এই বলে পাহাড়ের নিচে ঝর্ণায় ঝাঁপ দিয়ে দেয়। এরপর মন্টু চাচা ভাবে রানী ঝর্ণায় পড়ে মারা গেছে এবং এখান থেকে অভিমন্যুকে গ্রেপ্তার করে এয়ারপোর্টকে নিয়ে যায়। তখন অভিমন্যু বলে পুলিশদেরকে রানীর লাশ মিলবে না, কারণ সে জানে মিলবে না। তখন আবার একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে নদীর জলে ঋষুর নকল হাতটা খুলে গিয়েছিল ও কুমিরও সেই সময় তার কাছে চলে এসেছিল। তখন ঋষু সেই নকল হাতটা কুড়িয়ে সেই কুমিরের মুখে ভরে দেয়, যেই কারণে কুমিরটি তাকে খেতে পারে না আর সে পালিয়ে গিয়েছিল। আর সেই দিনে বাচ্চাটির খাতায় দীনেশ পণ্ডিতের যে লাইনগুলো লেখা ছিল ওইগুলো ঋষুই লিখেছিল। এর মানে হলো এই যে ঋষু এখনও বেঁচে আছে। পরের সিনে দেখানো হয় যেখান থেকে রানী ঝর্ণায় ঝাঁপ দিয়েছিল সেই ঝর্ণার জলে পড়ে রানী মারা যায়নি, রানী বেঁচে ছিল এবং সে ওই নদীর জল পার হয়ে একটা গ্রামে ওঠে যেখানে তার জন্য আগের থেকেই ওখানে ঋষু অপেক্ষা করছিল আর শেষ অবধি তারা এক হয়। অন্যদিকে যখন মন্টু চাচা অভিমন্যুকে আবার আগ্রায় নিয়ে যাচ্ছিল তখন আমরা জানতে পারি দীনেশ পণ্ডিত আসলে অভিমন্যুর বাবা। আর এখানেই মুভি শেষ হয়ে যায় আর তার সাথে আমার এই ভিডিওটাও এখানেই শেষ হয়ে যায়। তো এই ভিডিওটি কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে বলো ও এই ভিডিওটাই একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো এখনকার মতো আসি, দেখা হবে আবার নেক্সট কোনো মজাদার সিনেমা নিয়ে। সো বাই।